সময়টা ১৬৬০-এর দশক। একটি বালক তার বাবার সাথে গভীর জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিল। তাদের সঙ্গে আরও সঙ্গী সাথীও ছিল। হঠাৎ করে একটা হিংস্র বাঘ তাদের সামনে এসে পড়ে। দুপক্ষই প্রস্তুত হয়ে যায় যুদ্ধ করবার জন্য, কারণ তার বালকটির বাবা ছিল একজন রাজা। সে তার তলোয়ার খুলে ফেলে এবং তার সঙ্গী সাথীরাও উদ্ধত অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়বার জন্য তৈরি হয়ে যায় বাঘটির উদ্দেশ্যে। কিন্তু তার পিতা খুব অবাক হয়ে দেখে সেই ৬ বছরের বালকটি কিন্তু নির্ভীকভাবে বাঘটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। সে কোনো ভয় পায়নি। সে কিছুক্ষণ বাদে থেমে বলে, পিতা, এই বাঘটিকে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এই বাঘটি জঙ্গলের রাজা। যেরকম আপনি আপনার রাজত্বের রাজা, তেমনি এই বাঘটির এই জঙ্গলটাই রাজত্ব। সত্যি সত্যি কিছুক্ষণ পরে সেই বাঘটি কাউকে কিছু না বলে নির্বিঘ্নে জঙ্গলের মধ্যে ঢুকে যায়। শুনতে চান এই অকুতোভয় বালকটির নাম কি? তার পিতার নাম কি? তার পিতা ছিলেন সেই সময়কার দুর্দণ্ড প্রতাপ ছত্রপতি শিবাজী মহারাজ এবং বালকটি তারই সুযোগ্য পুত্র সম্ভাজি মহারাজ। চলুন আজকে সম্ভাজি মহারাজের অসাধারণ জীবন কাহিনী নিয়ে আমাদের গল্পযাত্রা শুরু করি। নমস্কার, আমি অভিজিৎ। আজকে সম্ভাজি মহারাজের গল্প দিয়ে আমি আমার গল্পযাত্রা শুরু করতে চলেছি। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এই অসাধারণ গল্প শোনার জন্য। যদি পছন্দ হয় তাহলে লাইক করুন, যদি পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করুন। আসুন গল্পযাত্রা শুরু করা যাক। 14ই মে ১৬৫৭ সাল শিবাজী মহারাজ এবং তার প্রথম স্ত্রী সাইবাইয়ের প্রথম পুত্র সম্ভাজি মহারাজের জন্ম হয় পুরন্দরের কেল্লাতে। পুরন্দরের কেল্লা সেই পুরন্দরের কেল্লা যেটা মহারাষ্ট্রের পুনে জেলায় অবস্থিত, যে পুরন্দরের কেল্লাতে এক বিখ্যাত ঐতিহাসিক ঘটনা পরবর্তীকালে ঘটে ওঠে। শিবাজির ভয়ঙ্কর শক্তিতে ভীত হয়ে ঔরঙ্গজেব রাজা জয়সিংহকে পাঠান বিশাল বাহিনী দিয়ে যে শিবাজিকে শায়েস্তা করে এসো। জয়সিংহ যে কোনো উপায়ে মহারাষ্ট্রের মারাঠা যোদ্ধাকে হারাবার জন্য সব ধরনের কৌশল অবলম্বন করেন। তিনি বিশাল সেনা নিয়ে তো আসেননি, তার সঙ্গে তিনি মারাঠাদের বিভিন্ন নেতাদের সঙ্গেও সন্ধি স্থাপন করেন। এই পুরন্দরের কেল্লাতে তখন শিবাজি অবস্থান করছেন। এইসব কেল্লাগুলোর কিছু কিছু সুবিধে এবং অসুবিধে ছিল। যেহেতু পাহাড়ের চূড়ায় এইসব কেল্লাগুলো থাকতো, এই কেল্লাগুলো ছিল সব থেকে বেশি সুরক্ষিত। কিন্তু অসুবিধে ছিল যদি কেল্লার সাপ্লাই চ্যানেল, মানে ধরুন খাওয়া, খাদ্যদ্রব্য, পানীয়, ঔষধ, এগুলোকে যদি ব্লক করে দেওয়া যেত, তাহলে যারা সেই সময় কেল্লাতে অবস্থান করত তাদের জন্য সেটা একটা ভয়ঙ্কর সেই ইঁদুর জাতাকলা পড়ার মতন অবস্থা হয়ে যেত। তো জয়সিংহ সেই পদ্ধতি আবিষ্কার করেন বা অবলম্বন করেন। জয়সিংহ সেই পুরন্দরের কেল্লাকে দীর্ঘ সময় ধরে অবরোধ করে রাখেন এবং সমস্ত সাপ্লাই চেনগুলো কেটে দেন। তখন শিবাজি বাধ্য হয়ে পুরন্দরের চুক্তি করতে বাধ্য হন এবং সেই পুরন্দরের চুক্তি শিবাজির জন্য অত্যন্ত অসম্মানজনক হয়েছিল। তার কারণ তার ৩২-৩৩টা কেল্লার মধ্যে ২৩টা কেল্লাই মুঘলদের হাতে তিনি ছেড়ে দিতে বাধ্য হন। সে আলাদা ইতিহাস। পুরন্দরের সন্ধি হয়ে যাওয়ার পর আমরা চলে আসি সম্ভাজি মহারাজের জীবন কাহিনীতে। সম্ভাজি মহারাজের জীবন কাহিনী খুব একটা প্রথম থেকেই আনন্দের ছিল না। মাত্র ২ বছর বয়সেই তার মাকে তিনি হারান। তারপরে তার দায়িত্ব তুলে নেন জিজাবাই, মানে শিবাজি মহারাজের মাতাজি। অবাক করা ঘটনা, সেই জিজাবাই যিনি শিবাজি মহারাজের অসাধারণ চরিত্র গঠনে সাহায্য করেন, তিনি সম্ভাজি মহারাজের চরিত্র গঠনে কিন্তু সাহায্য করেছিলেন। সম্ভাজি মহারাজের একজন অসাধারণ শাস্ত্রজ্ঞ মানুষ ছিলেন তিনি গণিত, সাহিত্য, সংস্কৃত এসব চর্চাতে তো সুপণ্ডিত ছিলেন। তার সাথে সাথে আপনারা শুনলে অবাক হবেন, তার মাত্র ১৩ বছর বয়সে তিনি ১৩ থেকে ১৪টা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারতেন। তার মধ্যে হিন্দি, মারাঠি, পার্সি, আরবি এগুলো তো ছিলই, তার সঙ্গে বিভিন্ন ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজও ছিল। আসলে শিবাজি মহারাজের ছেলে সম্ভাজি মহারাজ শুধুমাত্র শাস্ত্রজ্ঞই ছিলেন না, তিনি বিভিন্ন গুণের সমন্বয় ছিলেন। তিনি ১৩ বছর বয়সেই বুদ্ধভূষণম নামে একটা সংস্কৃত গ্রন্থ রচনা করে থাকেন, যেটার বিষয়বস্তু ছিল রণনীতি, যুদ্ধনীতি, রাজার কর্তব্য।
এছাড়াও তিনি আরও 3টি বিভিন্ন ভাষায় বই এবং পুস্তক রচনা করে থাকেন। তিনি শুধুমাত্র যুদ্ধের ব্যাপারেই অথবা সংস্কৃতজ্ঞই ছিলেন না, তিনি ছিলেন বোথ কম্বিনেশন অফ ওয়ারফেয়ার অ্যান্ড নলেজ। একজন অসাধারণ মানুষের জীবন কাহিনী এরমভাবেই হয়তো শুরু হয়। আসুন পরবর্তী অধ্যায়টা দেখি। পুরন্দরের সন্ধির পর রাজা জয়সিংহ ছত্রপতি শিবাজীকে অরঙ্গজেবের সাথে দেখা করবার জন্য মানিয়ে নেন। শিবাজীও বাধ্য হয়ে আগ্রাতে অরঙ্গজেবের দরবারে দেখা করতে যান সম্ভাজিকে সঙ্গে নিয়ে। তখন তার বয়স মাত্র 9 বছর। অরঙ্গজেব শিবাজীকে কোনো রকম সম্মান তো দেখাননি, উপরন্তু তাকে বিভিন্নভাবে অপমান করেন। শিবাজী প্রতিবাদ করেন। তখন অরঙ্গজেব পিতা পুত্রকে গৃহবন্দী করেন। কি অদ্ভুত এই পিতা পুত্রের সাহস দেখুন এবং স্থির বুদ্ধি দেখুন যে এই বিপদেও না ঘাবড়ে গিয়ে সেখান থেকে পালাবার পরিকল্পনা করতে থাকে। অবশেষে তাদের পরিকল্পনা সফল হয় এবং তারা অরঙ্গজেবের হাত থেকে পালাতে সফল হয়। পুনের দিকে না গিয়ে মুঘল সেনাকে ধোঁকা দেওয়ার জন্য তারা সম্পূর্ণ উল্টো দিকে মথুরার দিকে যাত্রা করেন। পরে যাতে কেউ সন্দেহ না করতে পারে সেই জন্য পুত্র সম্ভাজিকে মথুরাতেই রেখে দিয়ে শিবাজী সন্ন্যাসীর ছদ্মবেশ ধারণ করে দেশে ফিরে যান। পরে বালক সম্ভাজিও দীর্ঘ পথ অতিক্রম করে একাকী ঘোড়ায় চড়ে দেশে ফেরেন। তারপর শিবাজীর আসল যুদ্ধ শুরু হয় অরঙ্গজেবের সঙ্গে। যেসব কেল্লা তিনি পুরন্দরের সন্ধির জন্য নিজের অধিকার থেকে হারিয়েছিলেন সেগুলি একের পর এক তিনি দখল করে নেন। তার অসাধারণ গেরিলা যুদ্ধশৈলীর জন্য মুঘলদের বিশাল সৈন্যবাহিনী নাস্তানাবুদ হয়ে ওঠে। শিবাজী দাক্ষিণাত্যে এক শক্তিশালী মারাঠা সাম্রাজ্য গড়ে তোলেন এবং অরঙ্গজেবের দাক্ষিণাত্য বিজয়ের স্বপ্নকে ধ্বংস করে দেন। ইতিহাস এবং জীবন দাবার ছকের মতন, কখনো এক পক্ষের জিত, কখনো অপর পক্ষের হার হয়। 1680 সালে হঠাৎই শিবাজী মহারাজের মৃত্যুর পর মারাঠা সাম্রাজ্যে এক প্রচণ্ড অস্থিরতা সৃষ্টি হয়। কে হবে দ্বিতীয় ছত্রপতি? একদিকে সম্ভাজি মহারাজ, অপরদিকে তার সৎমা সৈরাবাইয়ের 10 বছরের শিশুপুত্র রাজারাম। কিছু রাজকর্মচারীর সহায়তায় সৈরাবাই রাজারামকেই ছত্রপতি ঘোষণা করে দেন। সেই সময় সম্ভাজি মহারাজ রায়গড়ে উপস্থিত ছিলেন। তিনি সেই কথা শুনে দ্রুততার সঙ্গে ফেরত আসেন রায়গড়ে এবং নিজের অসাধারণ কর্মশৈলী, নিজের অসাধারণ অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারের সাহায্যে সৈরাবাইকে বন্দী করেন এবং হয়ে ওঠেন শিবাজীর যোগ্য উত্তরসূরি ছত্রপতি সম্ভাজি মহারাজ। যাই হোক, মারাঠারা সম্ভাজির নেতৃত্বে অসাধারণ শক্তিশালী একটা রাজ্য হয়ে ওঠে। তারা শুধুমাত্র যে গেরিলা যুদ্ধতে শক্তিশালী ছিল তাই নয়। গেরিলা যুদ্ধ মানে যেটা জঙ্গলে লুকিয়ে যুদ্ধনীতি, সেই যুদ্ধতেই তারা শুধুমাত্র পারদর্শী ছিল তাই নয়, তারা নৌযুদ্ধতেও অত্যন্ত শক্তিশালী ছিল। আপনারা শুনলে অবাক হবেন, সেই সময় পর্তুগাল ছিল আরব সাগরের নৌশক্তিধর দেশ এবং আরব সাগরের যে ট্রেড রুট সেটাকে তারা ডমিনেট করত। ন্যাচারালি মারাঠাদের সঙ্গে তাদের ভয়ঙ্কর লড়াই বাঁধে এবং সেই লড়াইতে মারাঠারা পর্তুগিজদের বারে বারে পর্যুদস্ত করে এবং পর্তুগিজরা প্রভূত ক্ষতির সম্মুখীন হয়। তখন পর্তুগিজরা মোগল সম্রাট অরঙ্গজেবের দরবারে যায় এবং তার সাহায্য প্রার্থনা করে। এইটাও মারাঠা মোগল লড়াইয়ের আর একটা বড় কারণ হয়ে ওঠে। যাই হোক, মারাঠারা এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে মোগলদের বিরুদ্ধে, পর্তুগিজদের বিরুদ্ধে ক্রমাগত লড়াই করেও সম্ভাজির নেতৃত্বাধীন মারাঠাদের হারানো যায় না। শোনা যায় 140টার উপর যুদ্ধ মারাঠারা অপরাজেয় ছিল। তার বিজয়ের রথ থামানোর ক্ষমতা সেই সময় কারোর মধ্যে ছিল না, কিন্তু ঘরের শত্রুরাই তার ভয়ঙ্কর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। যখন সম্ভাজি মহারাষ্ট্রের সঙ্গমেশ্বরে এক গোপন সলা পরামর্শ, গোপন মিটিংয়ের জন্য যান অন্যান্য মারাঠা নেতারা রাজাদের সঙ্গে, তখন তিনি সামান্য কিছু দেহরক্ষী এবং কবি কলসকে সাথে নিয়ে গেছিলেন। কারণ সঙ্গমেশ্বরের রাস্তা এতই দুর্গম ছিল যে একমাত্র মারাঠারা ছাড়া আর কারোর পক্ষেই সেখানে যাওয়া সম্ভব ছিল না। কিন্তু শস্যের মধ্যেই ছিল ভূত গণজি শেরকে, তার স্ত্রীর ভাই এবং আরও কয়েকজন বিশ্বাসঘাতকের সহায়তায় মুঘল সেনাপতি মুকররব খান বিশাল সেনার সাহায্যে এক অসম যুদ্ধে সম্ভাজিকে বন্দী করেন
সেই সময় কবি কলশও তার সঙ্গে মুঘলদের হাতে বন্দী হয়। সময়টা 1 ফেব্রুয়ারি 1689 সাল। তারপরের গল্প এক নারকীয় অত্যাচারের গল্প। ঔরঙ্গজেব সম্ভাজিকে দুটো বিকল্প দেয়, এক ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমদের সঙ্গে হাত মেলানো, আর 2 নারকীয় মৃত্যু। ঔরঙ্গজেব জানতেন না সম্ভাজির মানসিক দৃঢ়তা। সম্ভাজি কোনো অবস্থাতেই ঔরঙ্গজেবের কোনো শর্ত মানলেন না। শুরু হলো নারকীয় অত্যাচার। গায়ের চামড়া তুলে দেওয়া, সমস্ত হাতের নখ উপড়ে দেওয়া, চোখে গরম লোহার পাত ঢুকিয়ে দেওয়া, জিভ কেটে নেওয়া, আরও কত কি। বলতে বলতে আমার গা শিউরে উঠছে, ভাবা যায় না কি অত্যাচার সহ্য করেছিলেন সম্ভাজি। তারপরেও তিনি কোনোভাবেই মাথা ঝুঁকিয়ে দেননি ঔরঙ্গজেবের সামনে। 11 মার্চ 1689 ঔরঙ্গজেব সম্ভাজির মৃত্যুদণ্ডের আদেশ দেন। এক বীর গাথার অবসান ঘটে। আর পরের গল্প একদম অন্যরকম। মারাঠা সাম্রাজ্যের কিন্তু পতন ঘটে না। সম্ভাজির এই মৃত্যু সমস্ত মারাঠাদের একত্রিত করে তোলে এবং সবাই একত্রিত হয়ে ঔরঙ্গজেবের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ঔরঙ্গজেব একের পর এক লড়াই করতে থাকে এবং শুনলে অবাক হবেন, 28 বছর তিনি দাক্ষিণাত্যেই কাটিয়ে দেন। তার দাক্ষিণাত্য বিজয় কোনোদিনই সফল হয়ে ওঠেনি এবং আলটিমেট তিনি মহারাষ্ট্রেই নিজের দেহ রাখতে বাধ্য হন অসফল অবস্থায়। এরকম একজন ক্রূর মানুষ কোনোদিন সফল হতে পারে না। উল্টো দিকে সম্ভাজির এই মৃত্যু, এই ত্যাগ আজও আমাদেরকে তাকে অবিস্মরণীয় করে রেখেছে এবং আমাদেরকে অভিভূত করে রেখেছে। আসুন আজকে আমরা এক অবিশ্বাস্য বীর গাথার যে কাহিনী শুনলাম সেটাকে মনে মনে স্মরণ করি এবং এরকম বিভিন্ন বীরত্বের কাহিনী আমাদের ভারতবর্ষের ইতিহাসের পাতায় পাতায় ছড়িয়ে রয়েছে। আমরা সেগুলো নিয়ে আলোচনা করব এবং নিজেদের মধ্যে অনুপ্রেরণা জাগিয়ে তুলব। ধন্যবাদ, নমস্কার।